ওখানে কি কাজ তোমার? না, এখন যাওয়া লাগবে না, ও বাড়ির লোক এমনিতেও রেগে আছে। সানা কাতর কণ্ঠে অনুনয় করে। ভাবি প্লিজ, আমাকে যা খুশি বলুক, তবুও তুমি নিয়ে চলো। আমার ভাইয়াটা আজ আমার জন্য সব বিসর্জন দিয়েছে, আমার উপর অভিমান করে নিজে ক্ষতি করেছে। ইরা বুক কুটি করে সানার কথার অর্থ বুঝতে চায়। সানা সেটা বুঝতে পেরে বলে, তুমি নিয়ে চলো, আমি সব খুলে বলছি। ইরা উপায়ন্তর না দেখে সানাকে ধরে বাংলো বাড়ি নিয়ে আসে। শাহানুর সানা আর ইরাকে দেখে রাগে চেঁচামেচি শুরু করে। ইমা গোসল করে বিছানায় গুটিসুটি মেরে শুয়ে কাঁদছিল। ইরা এসেছে শুনে উঠে বসে। বসার ঘরে বড় মিয়া ইমন অহন বিধ্বস্ত চেহারায় বসে আছে চুপচাপ। শাহানুর শুধু বুক চাপড়ে এ কি সর্বনাশ হলো বলে মাতম করেছে। সানা ইরার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে বড় মিয়ার পায়ের কাছে গিয়ে হাঁটু মুড়ে বসে। সানাকে এভাবে বসতে দেখে শাহানুর সহ বাড়ির সবাই চুপ হয়ে যায়। ইমা বিছানায় বসে হাঁটুতে কপাল ঠেকিয়ে বসে কাঁদে। ইমার মা চাচি ফুপুরা দরজার আড়ালে ঘোমটা দিয়ে সানাকে বিস্মিত চোখে দেখে যাচ্ছে। সানা ইমন অহনের দিকে তাকাতেই তারা সানার দিক থেকে মুখ ঘুরিয়ে নেয়। সানার চোখে শুধু জলের অবিরাম স্রোত বয়। সানা নিজেকে সামলে দীর্ঘশ্বাস ছেড়ে বড় মিয়া হাতটা ধরে বলে, আঙ্কেল, আমার ভাইকে আপনি ক্ষমা করে দিন। সানার এই কথা শুনে অহন চিৎকার করে ওঠে, ক্ষমা? কোন মুখে কথা বলতে এসেছেন আপনি? চলে যান এখান থেকে। ইরা অহনকে থামিয়ে বলে, অহন, আস্তে কথা বলো। অহন সামনে থাকা ফুলদানি আছড়ে ভেঙে রাগ দেখিয়ে বলে, তোর ননদকে নিয়ে তুই যাই রাপু, আমরা আজই এই বাড়ি থেকে চলে যাব, তারপর তোর ভাসুরের কি হাল করে দেখবি। সানা কেঁদে বলে, দোহাই আপনাদের, আমার কথাটা শুনুন। আঙ্কেল, হিমার সাথে যার বিয়ে হতে যাচ্ছিল সে আবির চরিত্রহীন লম্পট। অহন তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, আরে বাহ, নিজের ভাইকে ভালো প্রমাণ করতে গিয়ে নিরাপদ মানুষের চরিত্রের দাগ লাগাতে আপনাদের আটকায় না। আপনি ভুল ভাবছেন অহন ভাই, সত্যি বলছি আমি। আঙ্কেল, আবির ভালো ছেলে নয়, শান ভাই সেটা জানতো। আপনাকে তো বলেছিল আঙ্কেল, আপনি বিশ্বাস করেননি। সানার কথা শুনে সবাই বড় মিয়ার মুখের দিকে অবাক হয়ে তাকায়। বড় মিয়া নীরবতা ভেঙে সানার দিকে তাকিয়ে বলে, তোমার ভাই আমার বন্ধুর ছেলের নামে মিথ্যাচার করেছে। আমার বন্ধুকে আমি ভালো মতো চিনি, তার ছেলে এমন হলে সে কোনোদিনও আমাদের মেয়ের জীবন নষ্ট করতো না। সানা দৃঢ় স্বরে বলে, আমার ভাই মিথ্যাচার করে না আঙ্কেল। আপনাদের সম্মান বাঁচাতে সে ইমাকে জোর করে বিয়ে করেছে। অবশ্যই এই আরেকটা কারণ ছিল, আর তা হলো আবিরের সম্মান নষ্ট করা। বিয়ের আসরে বউ গায়েব, এতে বরপক্ষের সম্মান নষ্ট হবে জেনে ভাই এই নাটক করেছে। আপনি সেদিন ভাইকে বিশ্বাস করলে ভাই এমন কাজ করতো না আঙ্কেল। চুপ করো, তোমার কাছে কি প্রমাণ আছে আবির খারাপ? বড় মিয়া রেগে বলা কথায় সানা দাঁড়িয়ে লজ্জায় মাথা নুইয়ে চোখের জলে বুক ভাসিয়ে বলে, আমি নিজেই তার প্রমাণ আঙ্কেল। আবিরের পাপ আমার গর্ভে। সানার এ কথা শুনে এবারের লোকেরা হতভম্ব হয়ে যায়। ইরা মুখে হাত দিয়ে কান্না করে দেবে ভাব। অহনের তো দুনিয়া ঘুরে গেছে সানার কথা শুনে। ধপ করে সোফায় বসে পড়ে সানার মুখের দিকে তাকিয়ে। ইমা ও ঘর থেকে কথাটা শুনে বিস্ময়ে মূর্তির মতো ঠায় বসে থাকে। ইরা সানাকে নিজের দিকে ঘুরিয়ে বলে, সানা, এসব কি বলছো? সত্যি বলছি ভাবি, ভাই কাল এটা জেনে যায়, উন্মাদ হয়ে ওঠে। আবিরকে মারার জন্য বাড়ি থেকে গেলেও না মেরে ইমাকে উঠিয়ে নিয়ে বিয়ে করে। আঙ্কেল, আমার ভাই রাগের মাথায় ভুল করে ফেলেছে। আমি কথা দিচ্ছি ইমাকে আমি আমাদের বাড়ির বউয়ের মর্যাদা দেওয়াবো। আপনি আমার ভাইকে ক্ষমা করে দিন আঙ্কেল। বড় মিয়া সানার কথা শুনে কিছুক্ষণ নীরব হয়ে বসে থাকেন। ইমন রেগে ওঠে। বড় মিয়া অনেক ভেবে অবশেষে বলল, ঠিক আছে, তোমার কথা আমি বিশ্বাস করলাম, কিন্তু শোনো মেয়ে, এই কথায় একচুল মিথ্যে প্রমাণিত হলে আমি কাউকে ছাড়বো না। আঙ্কেল, আপনি খোঁজ নিন, আপনার সব কথায় আমি রাজি। শুধু আমার ভাইকে জামাতা হিসাবে মেনে নিন। সানার কণ্ঠে কাতরতা ফুটে ওঠে। ঠিক আছে, অহন, শানের জামিনের ব্যবস্থা করো। বড় মিয়ার কোনো কথার জবাব অহন দেয় না। সে শুধু সানার মুখের দিকে ফ্যালফ্যাল করে চেয়ে থাকে। ভেতরটা তার দুমড়ে মুচড়ে যাচ্ছে। সানা কৃতজ্ঞতা প্রকাশ করে বড় মিয়ার হাতটা কপালে রেখে
বড় মিয়া সানার কাছ থেকে হাত ছাড়িয়ে ঘরের ভেতর যাওয়ার জন্য কিছু দূর যেতেই ফ্লোরে লুটিয়ে পড়েন। বেদনার রং কেমন হয়? হয়তো বিষের মতো নীলবর্ণ। সর্বস্ব হারিয়ে একটা মেয়ের জীবনও বোধহয় এমনই হয়। যেদিকে তাকায় সেদিকেই শুধু অসম্মানের চাহনি। সম্ভ্রম নষ্ট নারী এ সমাজের চোখে কলঙ্কিত। একটা মেয়ের সম্মানই যে সব। সানা চোখ তুলে তাকানোর সাহস পায় না। বাড়ির সবাই বড় মিয়াকে ধরাধরি করে রুমে নিয়ে গেছে। বসার ঘরটায় সানা নিঃসঙ্গ দাঁড়িয়ে আছে। শরীরে একরত্তি শক্তিও পাচ্ছে না এই মুহূর্তে। আচ্ছা, যদি কোনো অলৌকিকত্বের সন্ধান মিলত, সানা নিজের দেহ মন থেকে ওই লম্পটার স্পর্শ চিহ্ন মুছে দিতে পারত। কিন্তু এ তো বাস্তবতা। সময়ের গতি ফিরিয়ে আনা যায় না, যায় না কঠিন ভুল শুধরানো। যৌবনের উত্তেজনার বশে যে পাপ করেছে, তার দাগ যে কলঙ্কের কালি হয়ে ললাটে বসে গেছে। কোনো জলে এ কালি মুছবে না। আজ ভাইয়ের বলা প্রতিটি কথাই সানার কানে গরম সীসার মতো গলে পড়ছে। ঘৃণায় বিষিয়ে উঠছে সমস্ত শরীর। সানা এলোমেলো পায়ে বাংলো থেকে বের হয়ে রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। সিঁড়ি ধরে উপরে উঠতেই আর নিজেকে শক্ত রাখতে পারে না। পা বেঁধে ধপাস করে উপর হয়ে পড়ে। নার্স এগিয়ে এসে সানাকে উঠাতে চায়। সানা নার্সকে সরিয়ে সর্বোচ্চ শক্তি খাটিয়ে উঠে দাঁড়ায়। দেয়াল ধরে ঘরের বিছানায় এসে লুটিয়ে পড়ে। নার্স এতটুকু সময়ে এই নিশ্চুপ থাকা মেয়েটাকে কিছুটা হলেও বুঝতে পেরেছে। নার্সের চোখে জল গড়ায় মেয়েটার চাপা কষ্ট দেখে। বড় মিয়াকে দেখতে ডক্টর আনা হয়েছে। ছোটখাটো একটা অ্যাটাক হয়ে গেছে বড় মিয়ার। ডাক্তার ওষুধ লিখে দিয়েছে এবং স্ট্রেস ফ্রি রাখার পরামর্শ দিয়েছে। তাছাড়া অহনকে সাথে নিয়ে গিয়েছেন রুটিন মাফিক কিভাবে চলবে সেটার চার্ট বেঁধে তৈরি করে দেওয়ার জন্য। আয়েশা ছেলের মুখের দিকে তাকিয়ে আঁতকে উঠেছে। শুকিয়ে সাদা হয়ে গেছে অহনের মুখটা। হ্যাঁ না ছাড়া কোনো কথাই বলছে না। ইমাকে নিয়ে আসার পরও এতটা বিধ্বস্ত হতে দেখেনি তিনি। ছেলে মেয়ের চিন্তায় তারও বিপি হাই হয়ে যাওয়ার উপক্রম। মেয়েটা সেই কখন থেকে এক নাগারে কেঁদেই চলছে। বাড়ির পরিবেশটা খুবই অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছে। একটা দমবন্ধ গুমোট ভাব চারপাশটায় জুড়ে। বাবার অ্যাটাকে ইরার কান্নাই থামছে না। ইমন সহ সবারই অবস্থা করুণ। পরিবারের ভিত সমান ভাইয়ের অসুস্থতায়। সন্ধ্যার আগ দিয়ে বড় মিয়া কথা বলার মতো পরিস্থিতি আসে, কিন্তু তার শরীরের কন্ডিশন ততটা ভালো না বিধায় তাকে ডাক্তারের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয়। ইমাকে পাওয়ার পরপরই মিয়াবাড়ির অন্যান্য আত্মীয় স্বজন যারা বিয়ে উপলক্ষে এসেছিল গ্রাম থেকে, তারা গ্রামে ফিরে যায়। অহনের দু ফুপাও জরুরি কাজে বাইরে চলে যায়। এজন্য এদিকটা একা অহনকেই সামলাতে হচ্ছে। শৌখিন আসলেও অহন তার সাথে একটা কথাও বলেনি। আয়েশা তখন থেকে দেখছে ইমন ঘরে বসে গভীর দুশ্চিন্তায় মগ্ন। স্বামীর রাগী চেহারা দেখে সাহস করে কিছু জিজ্ঞেসও করতে পারছে না। দূরে দাঁড়িয়ে ভাঁজ করা কাপড় আবার ভাঁজ করছেন মলিন মুখে। হঠাৎ মৃদুল দৌড়ে এসে বলল, ও ছোট মামুনি, ইমা আপু ভাত খাইতেছে না। আয়েশা মৃদুলকে চোখ গরম দিয়ে ইশারায় চুপ করতে বলবে, তার আগেই ইমন রাগে অগ্নিমূর্তি ধারণ করে বলে। কথাটা বলতে বলতে ইমন বেল্ট হাতে রাগে হনহন করে ইমার রুমের দিকে এগিয়ে গেল। আয়েশাও থামেন, শুনেন। বলতে বলতে পিছু নিল। ইমা খাটে হেলান দিয়ে নীরবে কাঁদছিল। আচমকাই ইমন ইমার চুল টেনে ধরে ফ্লোরে ফেলে দিয়ে বেল্ট দিয়ে পেটাতে লাগলো। ইরা, শাহানুর, আয়েশাও এসে থামাতে পারছে না ইমনকে। অসুরের শক্তি এসে ভর করে ইমনের উপর। ইমা ফ্লোরে শুয়ে আত্মচিৎকার করে বাবার হাত থেকে বাঁচার চেষ্টা করছে। ইমন হাঁফাতে হাঁপাতে ইমাকে টেনে তুলে বিছানায় ফেলে বাহু ধরে বলল, চল আমার সাথে, তোর স্বামীর জামিন করিয়ে আনবি। ইমা ইমনের দিকে তাকিয়ে করুণ চোখে ভাঙা স্বরে বলে, আব্বা না, আমি ওই লোকের সাথে সংসার করব না, আমি পারবো না আব্বা। ইমন দাঁত মুখ খিচে ইমার গালে চর বসিয়ে বলল, কে করবি না কেন? আর কারে খাবি? তোর কারণে বড় ভাই মরতে বইছে। ইরার সংসার নষ্ট হয়ে যাবে ওর বাসুরের কিছুই হইলে। ছেলেটার মানসম্মান তো সব শেষ তোর কারণে। তুই ওরই সংসার করবি? আর যদি না করিস তাইলে তোরে আমি খুন করে ফেলবো। ইমা চিৎকার করে বলে, মেরে ফেলো আমাকে, এভাবে বাঁচা চেয়ে মরে যাওয়া ভালো। আব্বা মেরে ফেলো আমাকে। তুই এখনো তেজ দেখাস? তোরে তো। ইমন রাগের মাথায় ইমার গলায় বেল্ট পেঁচিয়ে ধরে। ইমার মুখ নীল হয়ে যায় দম বন্ধ হওয়ায়। শাহানুর ইমনকে খামচে ধাক্কে সরিয়ে দেয়। ইমা সাথে সাথে চোখ উল্টে জ্ঞান হারায়। ইমন তখনও কাঁপতে থাকে রাগে ক্ষোভে।
আয়েশা মেয়েকে বুকে নিয়ে হাউমাউ করে কাঁদে। শাহানুর, শিখা, ইরা ইমার হাত পা মালিশ করতে থাকে। শাহানুরের ধৈর্যের ভাত ভেঙে যায়। ইমনকে অসুর পিশাচ বলতে বলতে গিয়ে চর মারে। ইমনের এতক্ষণে হুঁশ ফেরে। মেয়ের নিথর দেহ দেখে ও মা, ও মা, আমি কি করছি? বলে মাথায় হাত দিয়ে কেঁদে ওঠে। মেয়েকে বুকে নিতে যায়, কিন্তু আয়েশা ক্রুদ্ধ নয়নে ইমনের দিকে চেয়ে ইমাকে ধরতেই দেয় না। দুবাড়ির অবস্থা মরাবাড়ির মতো শোকে আচ্ছন্ন। বড় মিয়ার আদেশ রক্ষার্থে অহন মামলা তুলে নেয়। শানের সামনে মিডিয়ার ঢল নামে। শানের শেয়ার ব্যবসায় বড় রকমের লোকসানের আশঙ্কা করা হয়। এছাড়া বাকি আইটি সহ আদার্স বিজনেসও বড় রকমের প্রভাব পড়ে এই ঘটনার জোরে। এত কিছুর পরও শান নিজের ভগ্ন হৃদয় কারো সামনে উন্মোচন করে না। আগের মতোই ভাব নিয়ে বাড়িতে আসে। নিজের রুমে ঢুকে গোসল সারে সারাটা রাত নির্ঘুম কাটায়। পরদিন সকালে খাবার টেবিলে প্রতিদিনকার মতো স্বাভাবিক ভাব বজায় রেখে খেতে থাকে। খাবার টেবিলে সানার শূন্যতা শানের কলিজা ছিদ্র করে, তবুও সেটা প্রকাশ করে না। জিজ্ঞাসা করে না সানার কথা। বাড়ির লোক তাতে বিস্মিত হলেও প্রকাশ করার সাহস পায় না। খাওয়া দাওয়া শেষ পর্যায়ে এমন সময় শাহানুর অসুস্থ ইমাকে নিয়ে খান মঞ্জিলে প্রবেশ করে। চাদরে মোড়া ইমা তখনও শীতে কাঁপছিল। শাহানুর ইমাকে আসতে দেখে শৌখিন ইরা দাঁড়িয়ে পড়ে, সাথে শানের কাকা কাকিমাও। শুধু শান নির্বিকার ভঙ্গিতে বসে খাবার চিবোচ্ছে, সম্মুখে দৃষ্টি অনড় রেখে। শাহানুর কিছু বলতে যাবে, তার আগেই শান হাত উঁচিয়ে থামিয়ে দেয়। টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে বলে, ইরা, ওকে আমার রুমে রেখে আসো। কথাটা শুনে ইমা শানের দিকে তাকিয়ে থাকে। শান একটিবারও এদিক ফিরে তাকায় না। শানের মামি ছাড়া শানের একথার সবার মুখে হাসি ফোটে। ইরা অশ্রুসিক্ত চোখে ইমাকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। ইমনের মারের রিয়াকশনে ইমার কাল রাত থেকেই গা কাঁপানো জ্বর, কিছুই খেতে পারছে না ঠিক মতো। একদিনেই শরীরটা জীর্ণশীর্ণ মলিন হয়ে গেছে। শাহানুর কিছু বলতে চেয়েও শানের ভাব দেখে না বলেই চলে যায়। সানা গত 2 দিন রুম থেকে বের হয়নি। স্থির দৃষ্টিতে শুয়ে বসে কাটিয়েছে। বড় মিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলে সব গুছিয়ে শৌখিন সহ বাড়ির সবার কাছ থেকে বিদায় নেয়। তবে শানকে বাড়িতে বা মোবাইলে পাওয়া যায় না। অবশেষে শানের দেখা না পেয়ে ইমার পরিবার গ্রামে চলে গেছে আজ। ইমার মা, ফুপু, চাচি এসেছিল, দেখা করে গেছে। ইমাকে বুঝিয়ে ইরার হাত ধরে ওকে দেখে রাখার জন্য বলে গেছে। ইরার মাথার উপর আজ বিশাল দায়িত্ব। একদিকে বোনের কষ্ট, অন্যদিকে এই বাড়ির মানুষের নীরবতা। ইমার জ্বর গতকালকের চেয়ে আজ একটু কম, তবে শরীরে প্রচুর ব্যথা রয়েছে। ডাক্তার এসে দেখে ঔষধ লিখে দিয়ে গেছে। সানাকে নিয়ে ইরার সমস্যা বেশি হচ্ছে। মেয়েটা খাচ্ছেই না কিছু। অনেক বলে দুধ খাবে বলে রাজি করিয়েছে ইরা। ইরা রান্নাঘরে সানার জন্য দুধ গরম করছিল। সমস্ত টেনশনে এতই বেখেয়ালি হয়ে পড়েছিল যে দুধ উপচে পড়ে গেলেও টের পায়নি। শৌখিন রান্নাঘরের পাশ দিয়ে যাওয়ার সময় এ অবস্থা দেখে ছুটে এসে চুলা বন্ধ করে। ইরা ইরা হকচকিয়ে ওঠে। শৌখিন ইরার গালে হাত রেখে বলে, এত চিন্তা করো না তো, সব ঠিক হয়ে যাবে। শৌখিন, আমার মাথায় কাজ করছে না। সান ভাই কাল সকালে যে বের হলো আর ফিরল না। সানা কথা বলে না, খায় না। ইমা কেঁদেই যাচ্ছে। মেয়েটার শরীর ভালো না। সব ঠিক হয়ে যাবে। সময় সবার কষ্ট কম করে দেয়, একটু সময় দাও ওদের। ইরা শৌখিনের বুকে মাথা রেখে বলে, তাই যেন হয়, সব যেন আগের মতো হাসি খুশি। এই মানুষটা কখন আসলো? এই মুহূর্তে আমার সব কাপড় নিয়ে ওয়াশিং মেশিনে দাও, আর 1 ঘন্টার মধ্যে নতুন আলমিরা আর সোফার ব্যবস্থা করো। বিছানার সব চেঞ্জ করে নতুন বেডশিট পারো। ইরা কেন বলেনি আমার জিনিস ব্যবহার করা আমি পছন্দ করি না? শান সবার উপরে তাক থেকে একটা কালো টি শার্ট আর প্যান্ট নিয়ে দরজার ধাম করে লাগিয়ে বের হয়ে যায়। ইমা এবার বেশ বুঝতে পারলো শানের চিৎকারের রহস্য। রাগে দাঁত কিরমির করে বলে, হারামি হিটলার, বিয়ে কইরা নাটক করো? তোর জোর করে বিয়ে করার স্বাদ আমি যদি না মিটাই দিছি, আমিও বরিশালের মেয়ে না। ইমা ব্যালকনিতে দাঁড়িয়ে চাকর বাকরদের রুম গোছানো দেখছে। মুখটা নিরাশ করে ঘুরে সামনে তাকায়। দূরেই বাংলোর ওই ব্যালকনি দেখা যাচ্ছে। কদিন আগেই যেখানে ইমা দাঁড়াতো, এ কদিনের জীবনে কত কিছুই বদলে গেছে। ওপার থেকে এপারে চলে এসেছে। আজ পাশে পরিবার নেই। পাশে বসিয়ে আদর করা পিতাও পরের মতো ব্যবহার করছে। ইমা দীর্ঘশ্বাস ছেড়ে মুখটা মলিন করে চুপচাপ মাথা হেট করে দাঁড়িয়ে থাকে। ম্যাডাম, স্যার আপনাকে ভিতরে আসতে বলেছে। গৃহ পরিচারিকার কথা শুনে ইমা চুপচাপ রুমে আসে।
রুমের এক কোণে বড় একটা সোফা বসিয়েছে, তার পেছনেই নতুন কালো রঙের আলমারিটা। ইমা চোখ ঘুরিয়ে পুরো রুমটা দেখে নেয়। গৃহপরিচারিকা সহ সবাই রুম থেকে বের হয়ে যায়। শান দরজা লাগিয়ে বিছানায় বসে বলে, ডিসাইড করো বিছানা না সোফা। শানের কথার অর্থ বুঝতে ইমার প্রথমে সমস্যা হলেও পরে বুঝতে পারে। শানের দিকে কটমট করে তাকিয়ে মনে মনে দুষ্ট হাসি দিয়ে বলে, আমি বিছানা ছাড়া অন্য কোথাও ঘুমোতেই পারি না। কথাটা বলা মাত্রই চেহারায় অসহায় ভাব নিয়ে আসে। শান ঝট করে আরামের বিছানা ছেড়ে উঠে সোফায় বসে। যাও তাহলে গিয়ে দখল করে নাও। ইমা শানের রাগ আঁচ করতে পেরে মনে মনে সেই মাত্রায় খুশি হয়, কিন্তু অসহায় মেয়ের ভঙ্গিতে বিছানায় গিয়ে চুপচাপ বসে আর চোখে শানের দিকে তাকিয়ে দেখে রাগে মুখ লাল করে ছোপা ঝাড়ছে। ইমা ভেংচি কেটে আলমারি খুলে কাপড় ভাঁজ করার ভান ধরে শানের গতিবিধি দেখতে থাকে। ইমা মনে মনে বলে, বেটা খবিস, তোর দিন শেষ, এবার আমার দিন শুরু। বলেছিলাম না? হ্যাঁ, লাগতে আসিস না, শুনলি না তো? আমার কষ্ট তোরে দ্বিগুণ করে ফেরত না দিছি তো। শান আলমারিতে কাপড় গুছিয়ে সোফায় বসতে যাচ্ছিল, হঠাৎ ইমার দিকে চোখ পড়তেই দেখে ইমা রাগী চোখে মৃদু হাসছে। শান না দেখার ভান ধরে রুম থেকে বের হয়ে যায়। শান বের হতেই ইমাও ধীর পায়ে দরজায় এসে উকিঝুঁকি মারে, গেছে না আছে দেখতে। অবশেষে শান নেই নিশ্চিত হয়ে ফিরে এসে সোফায় সোজাসুজি দাঁড়ায়, ঘাড় ঘুরিয়ে সোফার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসে। তারপর লাফ দিয়ে সোফায় উঠে লাফাতে থাকে। সম্পূর্ণ সোফা পাড়া দিয়ে বসে ব্যঙ্গ করে বলে, এরা জানে না আমার জিনিস আমি ব্যবহার করা পছন্দ করি না। তোর জিনিস ব্যবহার করব না মানে? তোর জিনিস দিয়ে কোমোড মুছবো, ঘর মুছবো, এলাকার বাচ্চাদের ডাইপার হিসেবে গিফট করব। খবিশের ঘরের খবিশ। কথাটা বলে ইমা জিভা কামড়ায়। আস্তাগফিরুল্লাহ, একাই বেটা শানি খবিশ। ইমার মনে পৈশাচিক আনন্দ লাগে শানের সোফা পাড়িয়ে। মৃদুল সাথে থাকলে এসব জিনিসই ইমার বেশি মজা লাগে। মৃদুলের কথা মনে পড়তে ইমার খুব খারাপ লাগে। চুপচাপ মন খারাপ করে বিছানায় গিয়ে বসে। রাতে খাবার টেবিলে সবাই খেতে বসেছে। প্রতিদিনের মতো আজও সানা নেই। ইমা সানার শূন্য চেয়ারের সোজা শানের পাশেরটাই বসেছে। খাবার টেবিল, সালাদ, গরুর মুরগি, খাসির মাংস, মাছ, সবজি সব আছে। জ্বর থাকায় একদিন ইমা কিছুই খেতে পারেনি। টেবিলে এত এত খাবার দেখে পেট চোচো করছে, কিন্তু লজ্জায় খেতে পারছে না। সামনে চাচা শ্বশুর, চাচি শাশুড়ি, মামি শাশুড়ি বসা, তাদের দেখে লজ্জায় মাথা তুলে তাকাতেই পারছে না ইমা। ইরা বোনের অবস্থা দেখে ইশারায় বলে খেতে। ইরা ইমাকে ইশারা করতে দেখে মামি টিপ্পনি মেরে বলে, গ্রামগঞ্জের মানুষ তো এত খাবার কোনোদিন চোখে দেখে নাই, হয়তো দেখে টাসকি খাইয়া গেছে। শোনো মেয়ে, তুমি কার বউ জানো তো? এইসব গাইয়াফানা ছাড়া দাও। ইমার খুব খারাপ লাগলো মামি শাশুড়ির টিপ্পনিতে। ইরা সহ বাকি সবাই রেগে তাকাতেই শান মামির দিকে রেগে বলে, মামি, আপনার কথা শুনে কিন্তু কেউ বলবে না আপনি শান নিহান খানের মামি। এতবার বলার পরও খাবার টেবিলে ফালতু কথা জুড়ে বসেন কেন? শান বাবা, আমি তো। শান বাকি কথা বলার সুযোগ না দিয়ে খাবার ছেড়ে ওঠে, ইমার হাত ধরে টেনে রুমে চলে আসে। যাওয়ার আগে ইরাকে বলে খাবার রুমে দিয়ে যেতে। ইরা শানের কথা শুনে খুশি হয়ে মামিকে ভেঙচি দিয়ে উঠে পড়ে। মামি রাগে মুখ কালো করে খেতে থাকে। আজকে খাসির রেজাল্টটা দারুণ হয়েছে, এটা না খেয়ে উঠবেন না তিনি, তাতে যে যা বলার বলুক। শান সোফায় বসে ল্যাপটপে কাজ করছে আর ইমা কোলের উপর প্লেট নিয়ে খাবার খাচ্ছে আর চোখে শানের দিকে তাকাচ্ছে। শান এদিকে দেখছে কিনা দেখার জন্য। না, শান দেখছে না, সে তার কাছেই মগ্ন। ইমা খেয়ে দিয়ে প্লেট বাসন গুছিয়ে রান্নাঘরে নিয়ে আসে। ইরা ইমাকে রান্নাঘরে দেখে খুশি হয়। ইমাননিটা আমার, খেয়েছিস? হুম। আচ্ছা, রুমে গিয়ে রেস্ট নে, দুধ গরম করে দিই। না আপা, দুধের গন্ধে বমি আসে। আচ্ছা তাহলে রুমে গিয়ে শুয়ে পড়, শরীর তো এখনো দুর্বল লাগছে। আপা ঠিক আছে, তুই একা এত কাজ কেন করছিস? আমি তোকে সাহায্য করে দিই। ইরা চোখ বড় বড় করে বলে, না একদম না, তোর শরীর এখনো ভালো না, আগে একটু সুস্থ হ, তারপর তুই সব করবি, আমি আরাম করব। কথাটা বলে ইরা ইমার একগাল টেনে দেয়। ইমা নাছর বান্দার মতো ইরাকে বিরক্ত করে কাজ করবে বলে। অবশেষে ইরা কপাল চাপড়ে বলে, আচ্ছা বাবা আচ্ছা, বাট সব তো চুমকিই করে, আমি শুধু রান্নাটা করি,
মাঝে মাঝে মাও করে। এই বাড়ির লোক যার তার হাতে রান্না খেতে পারে না, তাই। এছাড়া আর কোনো বিশেষ কাজ নেই। আমি ইচ্ছা করে চুমকিকে বসিয়ে এটা ওটা করে। এখন তুই বল, তুই কোনটা করবি? ইমা ভাবে সত্যি তো, করবেটা কি তাহলে? রুমে ওই হিটলারের সামনে বসে দম নিতেও ভয় লাগে। ইরা চুমকি ইমাকে ভাবতে দেখে শব্দ করে হাসে। তা দেখে ইমা লজ্জায় বোনের কাঁধে মুখ লুকায়। হয়েছে, আর লজ্জা পেতে হবে না। চল বসার ঘরে গিয়ে টিভি দেখবি গে। ইমা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। ইরার শাড়ির আঁচল ধরে পিছু পিছু যায়। ইরা চুমকিকে বলে সানার জন্য দুধ গরম করে দিতে। দু বোন বসে টিভি দেখছিল। এমন সময় ইরার শাশুড়ি আসলো। ইমা দাঁড়িয়ে সালাম দিতেই ইরার শাশুড়ি হেসে ইমাকে চড়িয়ে কপালে চুমু দিয়ে পাশে বসায়। আমি জানি আমার বৌমার বোন লক্ষ্মীমন্ত একটা মেয়ে। যে যাই বলুক, আমার ইরার বোনের ওপর অগাধ বিশ্বাস। হ্যাঁ রে মা, আমার ওই বদরাগী একরোখা ছেলেটাকে মানুষ করে দে না। ইমার লজ্জা লাগে চাচি শাশুড়ির কথা শুনে। নত মস্তকে চুপচাপ বসে আর চোখে বোনের দিকে তাকায়। ইরা মৃদু হেসে শাশুড়িকে বলে, আম্মু, তুমি আমার বোনকে চেনো না। তোমার ওই একরোখা বান্দর ছেলেকে ওর নাকে দড়ি দিয়ে ঘোরাবে, দেখো। ইমা বোনের কথা শুনে হাঁ করে তাকিয়ে থাকলো। ইরার শাশুড়ি হেসে ইমার মাথায় হাত বুলিয়ে বলল, ছেলেটাকে তুই আপন করে নে মা। ও ওপরে যতটা শক্ত, ভেতরে ততটাই নরম। কাউকে বোঝায় না, কিন্তু আমি ওর কাকি। আমি জানি ও এখনো একটু ভালোবাসার জন্য কেমন ছটফট করে। ছোটবেলা থেকে চোখের সামনে পাথর হয়ে যেতে দেখেছি রে মা। শায়লা বেগম কথাটা বলে চোখ মোছে। ইমাকে প্রাণ ভরে দোয়া করে উঠে রুমে চলে যায়। ইমা সেদিকে তাকিয়ে আছে দেখে ইরা ঠেলা দিয়ে বলে, আমার শাশুড়ি ইমোশনাল মানুষ, শান ভাইয়ার দ্বিতীয় মায়ের মতো। কাকি হলে কি হবে, মায়ের মতো ভালোবাসে। তার মনে কষ্ট দিস না, খুবই ভালো মনের মানুষ উনি। সে তো বুঝলাম, এখন তুই বল আমাকে ওসব কেন বললি? নাকে দড়ি দিয়ে ঘোরানোর কি সব? ভুল কি বলেছি? তোকে আমি চিনি না ইমনি? তুই যে চুপচাপ আছিস তার পেছনে একটা নিশ্চয়ই ঘাপলা আছে। শান ভাইয়ার 13টা বাজানোর প্ল্যান করছিস, তাই না রে? ইমা থতমত খেয়ে আমতা আমতা করে বলে, কই সর, আমি যাই, আমার ঘুম পাইছে। ইমা উঠে সিঁড়ি দিয়ে উঠতেই ইরা শব্দ করে হেসে বলে, ইমনি, বোনের চোখে ধুলে দেয়া অত সম্ভব না। হেল্প লাগলে বলিস। কচু বলবো। ইমা ভেঙচি কেটে উপরে উঠতেই চুমকিকে মুখ কালো করে দুধ ভর্তি গ্লাস সহ সানার রুম থেকে ফেরত আসতে দেখে। ইমা যেতে যেতে শোনে চুমকি ইরাকে বলেছে সানা দুধ খাবে না। তাতে ইরার ঠোঁটে সদ্য ফোটা হাসিটুকু ম্লান হয়ে গেল। ইমা বিছানায় শুয়ে শানকে এক মনে কাজ করতে দেখছে। মনে মনে বিড়বিড় করে বলছে, কি শান্তি, কি শান্তি, শান্তির ময়রে পাপ। দেখ তোর শান্তিকে আমি কি করি। ইমা অস্বস্তি হওয়ার মতো বিছানায় নড়ে চড়ে মাথা ধরে উঠে বসে। মুখে এক আকাশ বিষাদের ছায়া। শান ল্যাপটপ থেকে মুখ উঁচু করে ভ্রু কুটি করে বলে, এনিথিং রং? ইমা বিড়বিড় করে বলে, হ, বহুত লাল নীল রং। তাই আমার না তোর মুখের হবে? কি হলো, রাতে চিনটিন ধরে নাকি তোমাকে? বিড়বিড় করছো কেন? যা বলবে নির্ভয় বলতে পারো, কথা দিচ্ছি। আর যা করি খেয়ে ফেলবো না। ইমা শানের কথা শুনে রাগ সংবরণ করে মুখটা ছোট, চোখ দুটোই ঘুমে ঢুলু ঢুলু ভাব এনে বলে, আমার না ঘুম পাচ্ছে। তো ঘুমাও, নাকি গান কবিতা বলে ঘুম পাড়ানো লাগবে? লাগলে বলো, এর চেয়ে ভালো পদ্ধতি আছে আমার কাছে। শানের ঠোঁটে স্পষ্ট দুষ্টুমির আভাস। ইমা লক্ষণ সুবিধার না ভেবে তাড়াতাড়ি বলেই ফেলল, আসলে লাইট অন থাকলে আমি ঘুমোতে পারি না। শান ইমার বসে থাকার অর্থ বুঝে বিরক্ত হয়ে বলল, অভ্যাস করে নাও। আচ্ছা, উফ, মাথাটা কি যন্ত্রণা করছে, বমি আসছে। ইমা বমি করার ভঙ্গি করতে শান লাফ দিয়ে দাঁড়িয়ে পড়ে। হোয়াট রাবিশ, কি শুরু করেছো এসব? আমি লাইট অফ করতে পারবো না, দেখছো না কাজ করছি। আল্লাহ গো, মাথায় কি ব্যথা হচ্ছে। একটু বমি করলে হালকা লাগতো। আপনি কাজ করেন, আমি ঠিক আস্তে আস্তে শুয়ে পড়বো। ডিসগাস্টিং। শান ল্যাপটপ নিয়ে রেগে রুম থেকে বেরিয়ে যায়। ইমা উকি দিয়ে শান চলে গেছে নিশ্চিত হয়ে খুশিতে একটা লাফ দিয়ে আনন্দিত মনে বিছানায় শুয়ে পড়ে। বেটা খবিস, লাইট তো আমিও বন্ধ করুম না, কিন্তু তোরেও এ ঘরে থাকতে দিব না। সবে তো শুরু শানের বাচ্চা, শানের বাচ্চা কোথাকার।
তোর জীবন আমি তামা দামা না করে সরছি, তাইলে আমার নামও ইমানা। হ্যাঁ, ইমা প্রতিশোধ নিতে পেরে কি যে মজা লাগে রে, কলিজা একটু শান্তি পাইলাম। আহা। রাত 2:20। শহরের যান্ত্রিক কোলাহল থেমে পুরো শহর জুড়ে নিস্তব্ধতা নেমে এসেছে। গভীর ঘুমে আচ্ছন্ন শহরের মানুষগুলো, তবে কারো কারো চোখে এসে শান্তির ঘুম নেই। চোখ জুড়ে শুধুই বিষণ্ণতা। শান তাদের মতোই একজন, যার চোখে সর্বদা বিষাদের আগুন জ্বলে। ল্যাপটপ বন্ধ করে ঘরে এসে দেখে লাইট অন করেই ইমা ঘুমিয়ে পড়েছে। শান নিঃশব্দে ধীর পায়ে লাইট অফ করে ড্রিম লাইট অন করে দিল। পুরো ঘরটায় হালকা আলো ছড়িয়ে পড়েছে। শান ল্যাপটপটা সামনের সেন্টার টেবিলে রেখে ঘুরে দাঁড়াতেই ইমার ঘুমো ঘুমো মুখটা দেখে দৃষ্টি সরাতে পারে না। মানুষ ঘুমালে নিষ্পাপ মনে হয়, ঠিক সদ্য ভূমিষ্ঠ একটা বাচ্চার মতো দেখায়। হাত পা গুটিয়ে একপাশে গভীর ঘুমের রাজ্য ইমা। শান মোহমুগ্ধতায় ধীর পায়ে সেদিকে এগিয়ে যায়। ইমার মুখটা মন ভরে দেখে, ধীরে হাঁটু মুড়ে বসে। ইমার চিকন লম্বা নাকটা ঘন পাপড়ি দিয়ে ঢাকা, চোখের পাতা কোনো দক্ষ শিল্পীর তুলিতে আঁকা আকর্ষণীয় গোলাপি ছোট্ট ঠোঁটজোড়া। শান এসব ভাবতে ভাবতে আনমনেই হাসে। ইমার ফর্সা তৈলাক্ত গলা ড্রিম লাইটের স্বল্প আলোয় আরও বেশি আকর্ষণীয় লাগছে। শান নিজেকে সে আকর্ষণ থেকে ফেরাতে পারে না। অতি সাবধানে ইমার গালে নিজের ঠোঁট ছোঁয়ায়। ইচ্ছে করছে সিনার সাথে শক্ত করিয়ে ঘুমাতে, তাহলে যদি চোখের ঘুম আসে। কিন্তু না, এই সুন্দর মুহূর্ত নিজের স্বার্থে নষ্ট করবে না শান। আরও কিছুক্ষণ দেখে শান উঠে ব্যালকনিতে চলে আসে। মিটমিট করা জলা তারার দেশে শান নির্বাক চেয়ে থাকে। মাথার উপর এক ফালি চাঁদ। শান আকাশ পানে তাকিয়ে তাচ্ছিলের হাসি হেসে বিড়বিড় করে বলে, কি দিয়েছে আমাকে? দৈন্যতা, দুঃখ, অপমান, একাকিত্ব ছাড়া কিছুই না। চাই না তোমার দেওয়া কিছুই। শান, নিহান খান তার শক্তি দিয়ে সব হাসিল করবে, হোক সেটা সুখ, সম্পদ কিংবা ভালোবাসা। এই রাতের মিটমিট চলা তারারা ওই একা চাঁদ সাক্ষী। শান, নিহান খানও কাঁদে। সবার অলক্ষ্যে পাঁজর ভাঙা আর্তনাদে গুমরে কাঁদে। ভালোবাসার শূন্যতায় জর্জরিত হয়ে প্রতিনিয়ত একাকিত্বে ভোগে। কথিত আছে, প্রতিদিন 15টি সিগারেট খাওয়া আর একাকিত্বে থাকা সমান কথা। কেউ জানে না এই রাতের আধারে মুখ লুকিয়ে ডুবে ডুবে কষ্টে শ্বাস প্রশ্বাস ছাড়ে শান। এক ছটা আলোর প্রতীক্ষায় ছটফট করে। ফজরের আজানের পরপরই ইমার ঘুম ভাঙে। আর মোড়া ভেঙে বিছানায় ছেড়ে উঠতেই সামনের সোফায় শানকে কুসুম বুকে জড়িয়ে ঘুমাতে দেখে। শানকে দেখে ইমা ভাবে, কি নির্মল সুশ্রী মুখটা, অথচ ভেতরটা কপট আর অসুন্দর। ঘুমিয়ে থাকলে কি সহজ সরল লাগে চারটা, কিন্তু বাস্তবে হিটলার। ইমা মুখ ভেঙচে উঠতে যাবে, তখনই খেয়াল করে ওর বুকে ওড়না নেই। আর লাগু মান ইজ্জত শেষ। ওই ওড়না কই তুই? ইমা বিড়বিড় করতে করতে গায়ে দেওয়া চাদরটা উল্টে ওড়না খুঁজে বের করে। ওয়াশরুমে ঢুকে অজু করে রুমে ফিরে আসে। নামাজের জন্য জায়নামাজ খুঁজতে থাকে, কিন্তু সেটা তো এ ঘরের কোথাও নেই। এত সকালে ইরাপু ঘরে যাওয়াটাও শোভনীয় লাগছে না। অবশেষে নিরুপায় হয়ে পরিষ্কার ওড়না পেতে তাতে নামাজ আদায় করে। শানের খুব পাতলা ঘুম, সামান্য শব্দ হলেই ঘুম ভেঙে যায়। ইমার জায়নামাজ খোঁজার সময় আলমারির আওয়াজেই শানের ঘুম ভেঙে যায়, তবুও চোখ বন্ধ করে ঘুমের ভান ধরে পড়ে থাকে। মাথায় ওড়না পেঁচানো ইমাকে নামাজে দুহাত তুলে মোনাজাতে বসা দেখে শান চোখ মেলে সেদিকে তাকিয়ে থাকে। পবিত্রতা দৃষ্টি ভেদ করে অন্তর সতেজ করে তোলে। শান ব্রেকফাস্ট করে অফিসে চলে যায়। ইমা ইরার সাথে এটা সেটা করে গল্প গুজবে দিন পার করে। শান সন্ধ্যার আগে আর ফিরবে না জেনে ঘরে গিয়ে একটু ঘুমিয়ে নেয়। বিকালে যখন ওঠে সবার দুপুরের খাবার শেষ। ইরা ইমাকে খাবার প্লেট সহ লিভিং রুমে নিয়ে আসে। ইমা খাচ্ছে আর দু বোন মিলে খোশ গল্প করছে। বাহ, দু বোন তো ভালোই দখল করে নিয়েছো বাড়িটা। বরিশাইল্লা চালাকের বংশ, দেশ ভাইজ্যা খাইয়া এলাকার লোক। ইরা ইমার রাগে মুখ শক্ত হয়ে যায়। বাড়িতে এ সময় কেউ নেই জেনে জহুরা মামি এসব বলছে। মনের খায়েশ মিটিয়ে ইরা ইমাকে অপমান করার ফোন দিয়ে এসেছে। ইরা কিছু বলতে যাবে তার আগেই ইমা বলে, আমরা তো দেশ ভাইচা খাওয়া এলাকার লোক, আর আপনারা যে মানুষ ভাইচা খাওয়া এলাকার লোক। ঝগড়া করার জন্য জিভা চুলকায় আপনার কেন? হ্যাঁ, এলাকা নিয়ে কিছু বলবেন না মামি। আমি ইরাপুনা, ইট শুলে পাটকেল ফেরত দিয়ে দিব। আল্লাহ গো আল্লাহ, কি সাংঘাতিক বউ।
দুদিনও হলো না এই বাড়ি পা দেয় নাই, এর মধ্যেই কথার ধাস শোনো। আজকেই শান বাবাকে বলবো তুমি আমাকে কি বলেছ। মামির কাদো কাদো মুখের কথা শুনে ইমা ভেটকি মেরে বলে, ও মোর সুবহানাল্লাহ, মুই তো ভয় পাইয়া গেছি। মোরে কেউ ধরো, যান গিয়ে বলেন গা আমার কচু করব আপনার শান। খবিশের মামি খবিশ। জহুরা দেখেছে এ মেয়ে ইরার চেয়েও বেশি চালাক, এর সাথে কথায় পেরে উঠবে না। আপাতত চুপ থেকে মক্ষম সময়ের অপেক্ষা করতে হবে। জহুরা মুখ সিটকে বলে, চা পাকি গো নতুন বইয়ের মুখ খই ফুটে। ও শৌখিনের মা, কি দজ্জল বউ ঘরে তুলছ আনছে, আমারে কয় খবিশ। জহুরা মামি যেতেই ইমা মুখ ভেঙচে খেতে বসে। ইরা চিন্তিত মুখে বলে, ওই মহিলা খুব ডেঞ্জারাস, যা বলে ইগনোর করার চেষ্টা করবি, নয়তো শান ভাইকে কান পোড়া দিবে। ইমা তাচ্ছিল্য করে বলে, দিলে দিক, আমার তাতে কিচ্ছু আসে যায় না। আমাকে অপমান করে কিছু বললেই আমি পাল্টা জবাব দেব। অনেক শুয়েছি, ভালোগিরিও দেখাইছি, ফল কি পেয়েছি? লাঞ্ছনা, নির্যাতন। ইমার চোখে জল থই থই করে। ইরা ইমাকে জড়িয়ে ধরে, থাক, কাঁদিস না, ভালো মানুষের জন্য ভালো কিছুই অপেক্ষা করে, দেখে নিস। এখন খা, আমি শানকে দেখে আসি। মেয়েটা নিজের জীবনটা শেষ করে দিচ্ছে, এমন করলে পেটের বাচ্চাটাও বাঁচানো যাবে না। ইমা খাবার এটো প্লেট টেবিলে রেখে বলে, আপু সত্যি কি ওর পেটে বাচ্চা? হ্যাঁ রে, বেচারির জন্য কষ্ট হয়। আবির যে এত বড় লম্পট তা আমি জীবনেও ভাবতে পারিনি। ফুলের মতো মেয়েটার জীবনটা নষ্ট করে দিল। তোর কপাল ভালো, আল্লাহ শান ভাইয়াকে দিয়ে তোকে বাঁচিয়েছে। ইরা সিঁড়ি দিয়ে উপরে উঠে চলে যায়। ইমা ঠায় দাঁড়িয়ে থাকে, কথাগুলো ঝনঝন করে কানের পর্দায় আঘাত করে। মানুষ কত রূপ বদলায়, ভালোবেসে বিশ্বাস করার ফল বিশ্বাসঘাতকতা করে দেয়। সানার জায়গায় নিজেকে কল্পনা করতে গায়ে কাটা দেয়। সানার জন্য হঠাৎ ইমার কষ্ট হতে লাগলো, কিন্তু সাহস পেল না সানার মুখোমুখি হতে। আবির শানের ভয়ে আত্মগোপন করে আছে উত্তরবঙ্গে। পাপের শাস্তি কতটা ভয়ানক হয় মর্মে মর্মে উপলব্ধি করছে এমন ছন্ন ছাড়া জীবন কাটিয়ে। প্রতিনিয়ত মৃত্যুর ভয় মাথার উপর, মনে পড়ছে পাপের অধ্যায়। সানা সহ অনেক মেয়েকেই সে প্রয়োজনে শেষ জীবন থেকে ছুড়িয়ে ফেলেছে। সানাকে প্রথম দেখেই আবিরের ভেতরে যৌন ক্ষুধা জেগে উঠেছিল। সানা লম্বা, আকর্ষণীয়, গায়ের গড়ন দেখতে অনিন্দ সুন্দরী আর চেহারায় সরলতা ভরা। আবির কারোর ব্যাকগ্রাউন্ড চেক করে সম্পর্কে যায় না, সানার ক্ষেত্রেও তাই হয়েছে। সানাকে ফাঁসাতে তেমন একটা বেগ পেতে হয়নি। শহরের মেয়ে হয়েও সানা সরল। এই সরলতার সুযোগ নিয়ে আবির সানাকে প্রেমের পাগলামিতে দুর্বল করে ফেলে। অনেক কেয়ারিং, সারপ্রাইজ গিফট সহ নানা রোমান্টিক উপায়ে সানার সরল মনে সহজেই জায়গা করে নেয়। প্রেমে ফাঁসানো সহজ হলেও বিছানায় নিতে বেগ পেতে হয়। সানা বিয়ের আগে কিছুতেই এসব করতে রাজি ছিল না। আবির তখন ব্রেকআপের ভয় দেখিয়ে, অবিশ্বাস করার, ভালো না বাসার নানান দোষ দেখিয়ে সানাকে কষ্ট দিতে থাকে। সানা আবিরের মোহে এতটাই মোহাচ্ছন্ন হয়ে পড়েছিল যে আবিরের সব কথা সে বিশ্বাস করতে লাগলো। আবিরকে ছাড়া সানার শ্বাস প্রশ্বাস নিতেও কষ্ট হতো। অবশেষে আবির সফল হলো। সানা ভালোবাসার প্রমাণ দিতে আবিরকে সর্বস্ব লুটিয়ে দিল বিশ্বাসে। আবিরের মতো লম্পটদের জীবনে বিশ্বাস বলে কোনো শব্দ নেই, যা আছে তা শুধুই ধোঁকা। সরল সানা আবিরের ডাকে সাড়া দিতে থাকে। সানার ক্রমশ আবিরের ব্যবহারে সন্দেহ হতে থাকে। আবিরকে ধরে রাখার স্বার্থে সে নিজের পরিচয় দেয়, ভাবে এতে আবির লোভে পড়ে হোক আর ভয়েই হোক সানালি থাকবে। কিন্তু হয় উল্টোটা। আবির যখন জানে সানা শান নিহান খানের বোন, ভয়ে তার রোম রোম দাঁড়িয়ে যায়। এত বড় বোকামি করে মাথায় হাত দিয়ে বসে। সানা আবিরকে বলে দুজন দূরে কোথাও পালিয়ে যাবে। আবির সানাকে মিথ্যে সান্ত্বনা দিয়ে বাড়ি এসে মাকে সব জানায়। ছেলের নষ্টের হোতা আবিরের মা ছেলেকে ওই দিন চড় দেয় আসন্ন বিপদ সংকেত পেয়ে। কারণ শান নিহান খানের জান, তার বোন, এ কথা শহরের সবাই জানে। শুধু বোনকেই চেনে না, কারণ শান তার পরিবারকে কখনোই মিডিয়ার সামনে আনে না। আবিরের মার বিপি হাই হয়ে যায়, বিছানায় পড়ে আল্লাহকে ডাকতে থাকে এই বিপদে। তখন আবির বলে, আম্মু একটা কাজ করি, সানাকে আমি বিয়ে করে নিই, তাহলে রাজ্য কন্যা দুটোই পাবো। শান নিহান খান তখন ভাগ্নি হিসাবে মাথায় তুলে রাখবে। আমার তো লটারি লেগে গেছে আম্মু। ছেলের নির্বুদ্ধিতা দেখে আবিরের মা কষিয়ে আরো দুটো গালে বসায় আবিরের। হারাম সাদা কুত্তার বাচ্চা, শান নিহান খানও
1 মিনিটও লাগবে না তোর কুকর্ম ধরতে। ওর বিয়ে করলেও ও তোকে খুন করবেই। ওর কাছে মান সম্মানই সব। তুই সানার সাথে যা করেছিস এর জন্য ও তোকে মেনে নেওয়া তো দূরের কথা, কেটে কুচি কুচি করে শিয়াল কুকুর দিয়ে খাওয়াবে। আম্মু তুমি ভয় দেখাচ্ছ কেন? এসব তোমার ভুল ধারণা। আবিরের আত্মবিশ্বাসে এক বালতি হতাশার জল ঢেলে বলে, আমার ভুল ধারণা। যা নেটে গিয়ে ডিটেলসে জেনে দেখ। আমাদের এলাকার মফিজ মাস্তানের চোখ উপড়ে ফেলেছে কে বলতো? ওর শত্রুপক্ষ। ওর শত্রুপক্ষ টক্ষ কেউ না, শান নিহান খান নিজেই এটা করেছে। আজমত মাস্টারের মেয়েরে রেপ করেছিল মফিজ। মেয়েটা লজ্জায় অপমানে আত্মহত্যা করে। শানের স্কুলের মাস্টার ছিল আজমত। শানের কানে কথাটা যেতেই রাতেই মফিজকে ধরে নিয়ে ওর দুচোখ উপড়ে ওর পুরুষত্ব নষ্ট করে দেয়। এখন ভাব, অন্য মেয়ের জন্য যে এতটা ভয়ানক হতে পারে, নিজের বোনের জন্য কি পরিমাণ হবে। আবিরের শরীর দিয়ে দরদর করে ঘাম ঝরে। মৃত্যুর ভয় চোখে মুখে স্পষ্ট ফুটে ওঠে। এরপর আবির নিজেকে গৃহবন্দী করে ফেলে। নেশায় ডুবে শানের ভয়ে ভুলতে থাকে। সানার সাথে সকল যোগাযোগ বন্ধ করে দেয়। আবিরের ভবিষ্যৎ চিন্তা করে আবিরের মা কৌশলে স্বামীকে দিয়ে ইঙ্গিতে ইরার চাচাতো বোন ইমাকে বউ করতে চায়। বড় মিয়া বন্ধুর ইঙ্গিত বুঝে নিজেই অনুরোধ করে আবিরের সাথে ইমার বিয়ে দেওয়ার জন্য। কিন্তু এদের আসল কূটকৌশল বড় মিয়ার সরল মন ধরতে পারেনি। আবিরের বাবা ভালো লোক হলেও গো বেচারা টাইপ। বউ ছেলের উপর তার এক কথাও চলে না। আবিরের আজ বাবার কথা বারবার মনে পড়ছে। বাবা নিষেধ করত খারাপ পথে না যাওয়ার জন্য, কিন্তু আবির শোনেনি। আজ এতদূর মানবেতর জীবনযাপন করে অতিষ্ঠ হয়ে পড়েছে সে। একবেলা খেয়ে না খেয়ে দিনানিপাত করছে। মাকে মোবাইলও করতে পারছে না ভয়ে। দিনে অলিগলিতে লুকিয়ে, রাতে কোনো নির্জন ঝোপের আড়ালে নিরাপদ স্থানে শুয়ে পার করে। মনে সারাক্ষণ ভয়, এই বুঝি শানের লোকের হাতে ধরা পড়ল। শান নিহান খান ঢাকা তন্ন তন্ন করে খুঁজেও আবিরকে পায়নি। লোক লাগিয়েছে জেলায় জেলায়। আবিরকে না মেরে শানের শান্তি নেই, তিল তিল করে মারবে। সানার কষ্টের বহুগুণ আবিরকে ফেরত দিয়ে তবেই সানাকে দেখবে। সানাকে আজ কতদিন দু চোখে দেখে না। বুকের বা পাশটা ব্যথায় কাতর হয়ে আছে। বোনের কষ্ট শানকে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। সন্ধ্যার আলো নিভু নিভু করছে। ইরা ইমা রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত। রাতের রান্না প্রায় শেষের দিকে। আজ ইমা কাঁঠালের এঁচড় দিয়ে গরুর মাংস রান্না করেছে, আর শেষ পাতের জন্য গাজরের হালুয়া। ইমাদের বাড়ির মেয়েরা ক্লাস 6-7-এ ওঠার পরই রান্না হাতে খড়ি দেওয়া শুরু করে। এসএসসি শেষ করতে করতে তারা এ বিষয়ে পটু হয়ে যায়। ইমাও ঘর রান্নার সকল কাজে সিদ্ধহস্ত বলা চলে। আজ ইরার কথায় সে ইরা পছন্দের কাঁঠালের এঁচড় রান্না করেছে। রান্না শেষ করে ফ্রেশ হতে রুমে চলে আসে ইমা। বাকি কাজ চুমকিই করবে। রুমে এসে ওড়নাটা বিছানায় ফেলে হাত মুখ ধুয়ে উঁচু করে ফিরে আসে। আবার সেই লজ্জাজনক মুহূর্তে পড়ে যায়। শান সোফায় ওর দিকে পিঠ করে বসে শুলেস খুলছে। ইমা এক কোণে সিটে দাঁড়িয়ে থেকে ফ্লোরে আঙ্গুল ঘষতে ঘষতে, ওড়নাটা যদি উড়ে আসতে পারতো, ইস এখন কি হবে। ইমার ভাবনায় এক প্রকার লড়াই শুরু করেছে শান দেখলে কি হবে ভেবে। কিন্তু মানুষের ভাবনা আর বাস্তবতা বেশিরভাগ ক্ষেত্রেই ভিন্ন হয়, মাঝে মাঝে অপ্রত্যাশিতও হয়। শান সোফা ছেড়ে উঠে গিয়ে বিছানার উপর থেকে ইমার ওড়নাটা নিয়ে ইমার সামনে তুলে ধরে। গায়ে জাস্ট ওড়নাই তো নেই, অথচ ভাব নিচ্ছ যেন নোট দাঁড়িয়ে আছো। আজব প্রাণী। হিয়ার ইউ আর। ইমা লজ্জা চোখে উপরে তাকিয়ে শানের তীক্ষ্ণ চাউনি দেখে শানের বাড়ানো ওড়নাটা খপ করে নিয়ে গায়ে জড়িয়ে নেয়। মনে মনে যে আশঙ্কা করছিল তা না ফলা ইমা বেশ স্বস্তি পেল। শান ঘুরে শার্ট চেঞ্জ করে সোফায় রেখে আলমারি থেকে নতুন আরেকটা টি শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে যায়। ইমা শানের বলার কথায় শানের পেছনে তাকিয়ে ভেঙচি কেটে দাঁত কিরমির করে। বিছানার দিকে এগিয়ে আসতেই একপাশে নতুন একটা জায়নামাজ দেখে অবাক হয়। এদিক ওদিক তাকায়, পরক্ষণেই মনে পড়ে ইরা আমাকে জায়নামাজের কথা বলা হয়নি, তাহলে কে রাখলো এখানে। ইমা হাতে নিয়ে হাত বুলাতে বুলাতে ভাবে, জায়নামাজ এখানে এলো কি করে। অবশেষে ভাবনার সমাপ্তি টেনে নামাজে দাঁড়িয়ে যায়। নামাজ শেষে জায়নামাজ ভাঁজ করতে করতে জিকির করছিল, তখনই শানের দিকে নজর পড়ল। মনের মধ্যে হঠাৎই উদয় হলো, জায়নামাজটা আবার এই হিটলার আনেনি তো। কিন্তু এটা তো শুনছি নামাজ পড়ে না, তাহলে। ইমা সংকোচ কাটিয়ে বলেই ফেলল, এটা কি আপনি এনেছেন। শান মোবাইলে মুখ ডুবিয়ে বলল, ইমার চোখ ছানা বড়া হয়ে যায়। তাড়াতাড়ি জায়নামাজটা শানের পাশে রেখে দূরে গিয়ে দাঁড়ায়। সরি, আমি জানতাম না ওটা আপনার, ভুলে ব্যবহার করে ফেলেছি।
শান চোয়াল শক্ত করে মোবাইলটা এমনভাবে পাশে রাখলো যেন ইমা মহা বিরক্ত করে ফেলেছে। জায়নামাজের দিকে তাকিয়ে ওঠা হাতে নিয়ে আবার ইমার হাতে ধরিয়ে দিল। একবার বলেছি আমি কারো ব্যবহার করা জিনিস ব্যবহার করি না। এটা তুমি ব্যবহার করেছো, তুমিই রেখে দাও। ইমা মলিন মুখে বলল, আমার লাগবে না, আমি এখনই পরিষ্কার করে দিচ্ছি। তোমার মনে হয় না ইদানিং একটু বেশি পকপক করছো আমার সামনে? ডোন্ট ক্রস ইওর লিমিট। শান চোখ পাকিয়ে কথাটা বলে আবার মোবাইলে ব্যস্ত হয়ে পড়ল। আপনি বিশ্বাস করুন। ইমার কথা শেষ করার আগেই শান উঠে গিয়ে ইমার কোমর জড়িয়ে দেয়ালে চেপে ধরে। এবার বলো। ইমা শানের হাত কোমর থেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে যায়। ছাড়ুন আমাকে। না, ছাড়বো না। শান আরো জোরেই কোমর ধরতে ইমা ব্যথায় আহ করে ওঠে। আমি ব্যথা পাচ্ছি, ছাড়ুন, আর কিছু বলবো না। শান ইমার গোমরা মুখটা দেখে মৃদু হেসে আবার সোফায় এসে বসে। ট্যালেন্ট আছে, অল্পতেই বুঝে যাও। গুড। ইমার মনে হচ্ছে শানের ধরা কোমরের পাশটা অসাড় হয়ে আছে, এত জোরে চেপে ধরেছিল। ইমা হাত বুলিয়ে মালিশ করতে করতে জায়নামাজের দিকে তাকিয়ে দাঁত কিরমির করে আর রাগে আবার মুখ ফসকে বলে ফেলে, আপনার জায়নামাজ আপনি যা খুশি করেন, করতে পারেন, আমি নিব না। শান ইমার দিকে চোখ তুলে তাকাতেই ইমার ঢোক গিলে দরজার দিকে চোখ তাকিয়ে ভৌ দৌড় দিতে যায়, কিন্তু বিধিবাম শান আগে দরজায় দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে ঠোঁট কামড়ায়। ভেবেছিলাম তুমি ট্যালেন্ট, কিন্তু না, তুমি তো গণ্ডমূর্খ। শানের বউ এমন গণ্ডমূর্খ বিষয়টা কেমন দেখায় না? শান ঠোঁটে আঙুল বোলাতে বোলাতে তীক্ষ্ণ নজরে ইমার দিকে অগ্রসর হতে থাকে। ইমা ভয়ে ভয়ে পিছুয়া হতেই বিছানার উপর চিৎপটাং হয়ে পড়ে। শানকে নিজের উপর ঝুঁকতে দেখে বলে, দেখুন, আমি ফন্ডমূর্খ যাই হই তাতেই ভালো। আপনার পাশে আমাকে না মানলে ছেড়ে দিন, যাকে মানায় তাকেই বিয়ে করেন, যান। কথাটা বলে ইমা জিবা কামড়ে নিজের বোকামি কথায় চোখ বন্ধ করে মনে মনে নিজেকে বকতে থাকে। বেশ কিছুক্ষণ পর চোখ মেলে সামনে শানকে না দেখে উঠে বসে। পুরো ঘরে চোখ বুলিয়েও তার সন্ধান মেলে না। ইমা বুকে থুতু দিয়ে দরজা খুলে বাইরে চলে আসে। বুকটা সেই রকম ধুকপুক করছে। রান্নাঘরে গিয়ে দেখে চুমকির সব খাবার টেবিল সাজাচ্ছে। ইমাও চুমকির সাথে হাত লাগায়। ইমা রান্নাঘরেই চুমকির সাথে গল্প করে কাটায়। উপরে আর যায় না। রাতের খাবার টেবিলে সবাই খেতে বসেছে। শান না করে দিয়েছে সে আজ খাবে না। বাকিরা খেয়ে উঠে যায়, যে যার রুমে চলে যায়। ইরা জোর করে ইমার হাতে ইমার রান্না করা খাবার ট্রেতে সাজিয়ে শানের জন্য পাঠিয়ে দেয়। ইমা শান আর ওর মধ্যকার সমস্যা কাউকে বলতে চায় না, তাই অনিচ্ছা সত্ত্বেও খাবারগুলো নিয়ে শানের ঘরে আসে। রুমে এসে দেখে শান ল্যাপটপে কাজ করছে। ইমা যে ভেতরে ঢুকেছে সেদিকে সে দৃষ্টিও দেয়নি। ইমা ধীর পায়ে শানের সামনে এসে চুপ করে খাবার ট্রে হাতে দাঁড়িয়ে থাকে। ভেবেছে হয়তো শান জিজ্ঞেস করবে, কিন্তু করছে না দেখে নিজেই বলে, আপনার খাবার। না, শানের কোনো জবাব নেই। ইমার রাগ লাগছে, মনে মনে বিড়বিড় করে, আজব, একটা তো কিছু বলবে, হ্যাঁ বা না, ভাবে বাঁচে না। ইমা আবার বলে, এই শুনছেন, আপনার খাবার। সমস্যা কি তোমার? শানের রাগী চোখের দিকে তাকিয়ে ইমা কিছুটা ঘাবড়ে যায়। ভয়ে ভয়ে বলে, আপা খাবার পাঠিয়েছে আপনার জন্য, খেয়ে নিন। আমার সামনে থেকে যাও, যাও। শানের চিৎকারে ইমা ভয় পেয়ে ট্রে নিচে ফেলে দেয়। খাবারের পাত্র ভেঙে ফ্লোরে খাবার পরে বিশ্রী অবস্থা হয়ে গেছে। সেদিকে তাকিয়ে লজ্জায় ইমা কেঁদে বিছানা ছুটে যায়। শুয়ে কাঁদতে থাকে নীরবে। শান চোখ বন্ধ করে কপাল চাপড়ায় নিজের অসংযত ব্যবহারের কারণে। ইমার উপরে এত রাগ কেন করলো নিজেও বুঝতে পারছে না। শুধু জানে ইমার বলা আমাকে ছেড়ে দিন কথাটা শানকে কষ্ট দিয়েছে, এতটাই যে শানের বুক কেঁপেছিল। সেই রাগটাই এখন ইমার উপর ছেড়েছে। কিন্তু কেন? ইমার কাছে কিসের প্রত্যাশা শানের? কোনো কিছুরই না। তবুও প্রত্যাশা করছে অবচেতনে মনে একটু ভালোবাসার, স্বামী হওয়ার দাবি করে বসে মনের অজান্তেই। যদিও শান জানে ইমার মনে ওর জন্য বিন্দুমাত্র জায়গা নেই। যদিও বা থাকে, তবে যা আছে তা হলো ঘৃণা। শান নিজেকে শান্ত করে ইমার বিছানার পাশে গিয়ে দাঁড়ায়। দুঃখিত অমন রূঢ় আচরণের জন্য। শানের দুঃখিত বলা ইমার কাছে হাস্যকর লাগে। চোখ মুছে ঝাঁঝালো গলায় বলল, দুঃখিত। ইয়া আল্লাহ, এ কি শুনাইলা? শান নিহান খান একটা তুচ্ছ মেয়েকে দুঃখিত বলেছে? কেন এমন নাটক করছেন? জীবনটা তো নষ্টই করে দিয়েছেন। এখন এসব বলে কি লাভ? আমার কপালে এসব আচরণই ঠিক আছে। ইমা প্লিজ, পরিস্থিতি আমাকে ওসব করতে বাধ্য করেছে। হ্যাঁ, আমি মানছি আমি ভালো মানুষ নই,
কিন্তু কিন্তু মিস্টার শান, আমি বলি, কিন্তু আপনার এখন আমার সাথে বেড শেয়ার করতে ইচ্ছে করছে। আপনার আপনার চরিত্রার্থের খাতিরে এখন আমাকে আপনার চাই, তাই তো? যা ইচ্ছা ভাবতে পারো, তোমার ভাবনার উপর তো আর আমি প্রভাব খাটাতে পারবো না। তবে জেনে রেখো, দুনিয়াতে কেউ খারাপ হয়ে জন্ম নেয় না। সমাজ, পরিস্থিতি মানুষকে খারাপ হতে বাধ্য করে। ইমা তাচ্ছিলের হাসি হেসে বলে, আপনার কথা শেষ হলে আমাকে একটু একা থাকতে দিলে খুশি হব। ঠিক আছে, আর কিছুই বলার নাই তোমাকে আমার। তবে হ্যাঁ, এত বেশিও ঘৃণা করো না যে পরে পস্তাতে হয়। শান যেতেই ইমা মুখ ফিরিয়ে শুয়ে পড়ে। শানের জন্য মনে সত্যি ঘৃণা ছাড়া কিছুই নেই। ক্ষমতা সুযোগ থাকলে এই শানকে মেরে পালিয়ে যেত ইমা। বালিশ খামচে কাঁদতে থাকে। শান ফ্লোরে পড়ে থাকা খাবার পরিষ্কার করতে গিয়ে কাচের টুকরোয় লেগে শানের হাত কেটে রক্তে ভেসে যায়। শান হাতটা ধুয়ে মেডিসিন লাগিয়ে নেয়। আজ আর ইমাকে কিছু করা লাগে না। শান স্বেচ্ছায় ঘর ছেড়ে চলে যায়। ইমাও একসময় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। সকালে নামাজ পড়ে বিছানায় বসতেই দরজায় চুমকির চিৎকারে তাড়াতাড়ি দরজা খুলে দেয়। ম্যাডাম, স্যার কই? ইমা চুমকির কান্না ভেজা ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে বলে, জানি না তো, কেন, কি হয়েছে? আপনি এমন করছেন কেন? ম্যাডাম, সানা আপার অবস্থা খুব খারাপ, ব্লিডিং হচ্ছে, জ্ঞান হারিয়ে ফেলেছে। চুমকির কান্নাকাটিতে পাশের ঘর থেকে শান বের হয়ে আসে। ইমা দৃষ্টি নত রাখে শানকে দেখে। শানের খারাপ লাগলেও নিজেকে ইমার থেকে দূরে রাখার প্রতিজ্ঞা করে। শান চুমকির কাছে কান্নার কারণ জিজ্ঞেস করে। চুমকি শানকে সবটা বলতেই শান হাতের ল্যাপটপে ফেলে সানার ঘরে ছুটে যায়। ইমার পা ভারী হয়ে গেছে, শরীর কাঁপছে অজানা আশঙ্কায়। শানের পড়ে থাকা ল্যাপটপ কাপা হাতে উঠিয়ে বুকে চেপে দাঁড়িয়ে দেখছে সানাকে শান কোলে করে সিঁড়ি দিয়ে নামছে। পেছন পেছন শৌখিন, ইরা, চুমকি, মামি, কাকি, কাকা সবাই কাঁদছে। সানার মুখটা দেখে ইমার বুক ভারী হয়ে আসে। কি সুন্দর মেয়েটা কঙ্কাল হয়ে গেছে। সানার শুকিয়ে যাওয়া বিবর্ণ হওয়া মুখটা দেখে ইমা নিজেকে সামলাতে পারল না। ঘরে এসে কান্নায় ভেঙে পড়ল। একটা মেয়ের সহ্য শক্তি একটা পুরুষের বল শক্তির চেয়েও বেশি, নয়তো এত প্রতিকূলতায় টিকতে পারত না। নিঃসঙ্গ অসহায় নারীরা প্রতিনিয়ত নির্যাতন, কষ্টে টিকে থাকার লড়াইয়ে মুখ থুবড়ে পড়ে, তাও মাটি কামড়ে পড়ে থাকে। ধৈর্য ধরে, একদিন সুদিন আসবে। কারো কারো ধৈর্যের মেওয়া ফলে, আর কারো জীবনই শেষ হয়ে ধৈর্যের মেওয়ার স্বাদ না পেয়ে হয়তো তারা পরকালে পাবে উত্তম ফল। সানার একটা পাপ, আজ যে সে মরণ যন্ত্রণায় দিনপাত করছে। কেউ ক্ষমা করেনি তাকে। একটা ভুলের কারণে তার সরলতা, অন্তরের শুদ্ধতা সব পাপের আবরণে ঢেকে গেছে। নামতে হয়েছে বিচার কঠিন লড়াইয়ে। একটা অবৈধ সম্পর্কের টানে সকল সম্পর্কের জাল ছিঁড়ে সানা আজ নিঃসঙ্গ। অবৈধ সম্পর্ক কখনোই সুখ বয়ে আনে না। ভুল মানুষকে নিঃস্বার্থ ভালোবাসার ফল ভোগ করতেই হবে, কারণ বিশ্বাসে পুণ্য, কিন্তু অন্ধবিশ্বাসে পাপ। পাপের শাস্তি প্রায়শ্চিত্তেই যায়। তবে সবকিছুর উপরে একটা কথাই চলে, ভাগ্য কর্মের উপর নির্ভরশীল। যে যা কর্ম করবে তার ফল তাকে এক চুল হলেও এই দুনিয়ায় ভোগ করে যেতে হবে। সে শানই হোক কিংবা আবির, কর্মফল কেউ এড়াতে পারবে না। পুরো বাড়ি জুড়ে থমথমে ভাব, কঠিন নীরবতা চারপাশে। এর মাঝে ইমা চিন্তিত মুখে লিভিং রুমে বসে আছে, চোখ সদর দরজায় নিবদ্ধ। চাচি নামাজে বসে কান্নাকাটি করছে। জহুরা মামি একটু পরপরই বাইরে বের হয়ে তার স্বামীকে কল করে সব ডিটেলস রিপিট করছে। তার কথা বলার ধরনেই বোঝা যাচ্ছে প্রচণ্ড রকমের দুশ্চিন্তায় হাঁসফাঁস করছেন তিনিও। চুমকিও উ করে কেঁদেই যাচ্ছে থেমে থেমে। ইমা চুমকিকে নিয়ে এসে পাশে বসল। চুমকি ফুপিয়ে কাঁদছে। ইমা নিজেও সানার জন্য কষ্ট অনুভব করছে, তবুও চুমকিকে সান্ত্বনা দিল। কাঁদবেন না, আল্লাহকে ডাকেন, সানা আপুর কিছুই হবে না। ম্যাডাম, আমার কেমন কেমন লাগছে বুঝতে পারছি না। সে আমারে খুব ভালোবাসা দিয়েছে, কিন্তু তার কষ্টের সময় তাকে আমি ঠিক মতন সান্ত্বনাও দিতে পারি নাই। এমন একটা ভালো মেয়ে আল্লাহ এত কষ্ট কেন দিল ম্যাডাম? চুমকি এবার নাক টেনে কাঁদতে লাগলো। আল্লাহকে ডাকেন, সব ঠিক হয়ে যাবে। ম্যাডাম, সানা আপার কিছু হলে শান স্যার মরেই যাবে। এই বাড়িঘর সব ওলটপালট হয়ে যাবে ম্যাডাম। শান্ত হন আপনি, নিন পানি খান। চুমকি পানির গ্লাস হাতে নিয়েই কেঁদে যাচ্ছে। ইমা বিষণ্ণ চোখে সেদিকে তাকিয়ে শানের মনের অবস্থা আন্দাজ করছে। সত্যি তো বলেছে চুমকি, লোকটা বোনের জন্য এত কিছু করেও শান্তি পেল না।
ইমা ল্যান্ডফোন থেকে ইরার নম্বরে কল করলো। ওপাশ থেকে দুঃখ ভরাক্রান্ত স্বরে ইরা জবাব দিল, ইমা, ভালো করেছিস কল করে। শোন না বোন আমার, সান ভাইয়ার অবস্থা ভালো না। ইরার কথা শেষ না হতেই ইমা কাপা গলায় আতঙ্কিত স্বরে জিজ্ঞেস করে, কেন, কি হয়েছে ওনার? আপা সানা আপু কেমন আছে? ইরা এবার ফুপিয়ে কেঁদে উঠল। নিজেকে কোনো মতে সামলে বলল, ইমারে, সানার অবস্থা ক্রিটিক্যাল, বাচ্চাকে বাঁচানো যায়নি। ডাক্তার এখনো কিছু বলতে পারছে না। ইমার গলাটা ধরে আসছে, চোখে জল টলমল করছে, কথা এলোমেলো হয়ে যাচ্ছে। তবুও বোনকে সান্ত্বনা দিল। আপা আল্লাহ সব ঠিক করে দেবে, তুই নিজেকে সামলা, সানা আপুর কিচ্ছু হবে না, দেখিস। তাই যেন হয় রে। আচ্ছা শোন, আমি, বাবা আর শৌখিন এখানে আছি। শান ভাইয়ের মানসিক অবস্থা ভালো না, শোকে পাথর হয়ে গেছে। জোর করে ড্রাইভারকে দিয়ে বাসায় পাঠিয়ে দিয়েছি, একটু খেয়াল রাখিস বোন। ইরা ক্রন্দন ভরা অনুনয় ইমার চোখের টলমলে জলকে মুক্ত করে দেয়। ইমা কাঁদে, কেন কাঁদে জানে না। শ্বাস ছেড়ে কান্নার জল মুছে বলে, আপা চিন্তা করিস না, আমি তাকে দেখে রাখবো, তুই ওদিকটা দেখে রাখিস, আমাকে মোবাইল করে জানাস পরবর্তী অবস্থা। আচ্ছা ঠিক আছে, রাখি রে। আর শোন, পারলে কিছু খাইয়ে ঘুমের ওষুধ খাইয়ে দিস ভাইকে। আচ্ছা আপা। ইমা মোবাইল রেখে চুমকির দিকে তাকাতেই চুমকি মুখে হাত দিয়ে কাঁদতে কাঁদতে রান্নাঘরের দিকে ছুটে যায়। ইমা লিভিং রুমে বসে বিপদ মুক্তির দোয়া পড়তে থাকে। বেশ কিছুক্ষণ পর শান বিধ্বস্ত চেহারায় দুর্বলভাবে এলোমেলো পায়ে সদর দরজা দিয়ে প্রবেশ করে। চোখ দুটো স্থির, রক্তশূন্য, যেন সারা রাজ্যের কষ্ট দুঃখ চোখে চাপা দিয়ে রেখেছে। চুলগুলো উস্কো খুস্কো, পরনে পোশাক এলোমেলো। সিঁড়ি ধরে উপরে উঠতেই হোঁচট খেয়ে পড়ে মুখ থুবড়ে পড়ে যায়। তখনই ইমা ছুটে এসে হাত ধরে ফেলে। শান ভয়ার্ত চোখে ইমার দিকে তাকায়। হঠাৎই চোখ জোড়ায় বিষাদের কালো মেঘ জমে যায়। বাচ্চা শিশু কান্নার পূর্বে যেমনটি করে তাকায়, শান ঠিক সেভাবে তাকিয়ে থাকে ইমার দিকে। ইমার দেহ ভেদ করে হৃদয় কাঁপায় সেই চাহনি, যাকে এতদিন রাগী কঠিন চেহারায় দেখেছে, তার আজ শিশু সুলভ অসহায় চেহারা। দুজন কতক্ষণ একে অপরের দিকে চেয়ে থাকে জানে না, শুধু ভাবে এই দৃষ্টি বিনিময়ের যেন সমাপ্তি না হয়। কিন্তু সমাপ্তি হয়। তাদের মনের অবচেতন চাওয়া উপেক্ষা করে শান ধীর পায়ে হেঁটে নিজের রুমে না গিয়ে সানার এলোমেলো রুমে যায়। গত কয়েকদিন ধরে এ ঘরেই নিজেকে একা বন্দি করে রেখেছিল সানা। সাথে থাকা নার্সকে নিজেই টাকা পয়সা দিয়ে বিদায় করে দেয়, যেন স্বেচ্ছায় গৃহবন্দিত্ব গ্রহণের প্রস্তুতি নিল সে। শান সানার এলোমেলো বিছানায় হাত বুলিয়ে নীরবে চোখের জল ফেলে। ইমাজ প্রথমবার এলো সানার ঘরে। দরজায় দাঁড়িয়ে শানকে কিছুক্ষণ দেখে এগিয়ে এলো। মোলায়েম স্বরে শানকে বলল, চলুন ফ্রেশ হয়ে নেবেন। আচ্ছা ইমা, আমার বোন কি আমার পাপের শাস্তি ভোগ করছে? ইমার কথার জবাব না দিয়ে প্রশ্ন করে বসলো শান। ইমা কি জবাব দেবে ভেবে পায় না। কান্না পাচ্ছে ওরও, তবুও নিজেকে শক্ত রেখে বলল, এখন এসব ভাবার সময় না, আল্লাহকে ভাবুন। তুমি আমার জবাব এড়িয়ে যাচ্ছ ইমা। আমি জানি তো তুমি অনেক ঘৃণা করো আমাকে। আমি যোগ্যই ঘৃণার। ঠিকই করো তুমি, আমার কোনো অনুযোগ নেই এতে। কিন্তু আমার বোনটা কেন শাস্তি পেল বলো? আবার সেই ছলছল চোখের চাউনিতে ইমার দিকে তাকায়। আপনি চুপ করুন, কিছু হবে না। সানা আপুর, চলুন রুমে। ইমার কান্না গলা অব্দি এসে আটকে যায়। তুমি আমাকে মিথ্যা সান্ত্বনা দিচ্ছ। আমি তোমাকে কষ্ট দিয়েছি, তোমার ভাইকে কাঁদিয়েছি, তোমার পরিবারকে কাঁদিয়েছি। তার শাস্তি দেখো, বোনকে মরণ যন্ত্রণায় ভুগতে দেখে পাচ্ছি। আমি পাপী ইমা, আমাকে শাস্তি দাও, আমাকে মৃত্যু দাও, আমার বোনকে বাঁচতে দাও। শান ইমার সামনে হাঁটু মুড়ে বসে নত মস্তকে কান্নায় ভেঙে পড়ে। ইমাও আর নিজের চোখের জল আটকে রাখতে পারে না, মুখে হাত চেপে কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়ে যায়। শান চিৎকার করে বলতে থাকে, ক্ষমা করে দাও আমাকে ইমা, আমার পাপে আর কাউকে শাস্তি পেতে হবে না। আমি সব ছেড়ে চলে যাব বহুদূর, শুধু আমার সানাকে সুস্থ করে দাও আল্লাহ। সেজদায় অবনত হয়ে উপর হয়ে পড়ে, কাঁদে ফ্লোরে। ইমা রুমে এসে কান্নায় ভেঙে পড়ে। রাত 12টার দিকে শৌখিন বাসায় মোবাইল করে জানায় শানার অবস্থা আশঙ্কামুক্ত। ইরা আবার ইমাকে মনে করিয়ে দেয় শানকে জোর করে হলেও কিছু খাইয়ে দিতে, নয়তো বিপি লো হয়ে মারাত্মক অবস্থা হয়ে যাবে শানের। বাসায় রান্নাবান্না হয়নি এসব চিন্তায় ইমা আগের রাতের খাবারগুলো গরম করে শানের জন্য নিয়ে যায়। শান সানার বিছানায় সানার আদরের টেডিটাকে বুকে জড়িয়ে গুটিসুটি মেরে ঘুমাচ্ছে।
ইমা ট্রে আস্তে করে একপাশে রেখে শানের শিওরে বসে। এই শানের জন্য এখন ইমার মনে ঘৃণা আসে না, শুধু করুণা আসে। ইমা শানের দিকে তাকিয়ে অজান্তেই শানের মাথায় এলোমেলো চুলগুলো হাত দিয়ে ঠিক করে দিতেই শান চোখ মেলে ইমার হাতটা খপ করে ধরে, বুকের সাথে চেপে ধরে বলে, সানা দেখ ভাই, তোকে আর কখনোই একা করে দেবে না। ভাই অনেক খারাপ রে, অনেক। পরশু ক্ষমা করে দে আমাকে। তোর ভাই তোকে নিয়ে সব কিছু ছেড়ে অনেক দূরে চলে যাবে। তুই যাবি তো বল? চোখ তুলে তাকিয়ে দেখে ইমা কঠিন চোখে ওর দিকে তাকিয়ে আছে। শান তাড়াতাড়ি ইমার হাত ছেড়ে দিয়ে উঠে বসে, চুল শার্ট ঠিক করে গম্ভীর গলায় অন্যদিকে দৃষ্টি সরিয়ে বলে, তুমি কখন এলে? সরি আমি। ইটস ওকে, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার রেডি করছি। শান ফ্রেশ হয়ে এসে বিছানায় বসলো। চোখে মুখে এখনো বিষাদ, একটু পরপর নাক টানছে। ইমা ভাত, এঁচোড়ের তরকারি, মাছের ঝোল সহ আরো কয়েক পদ সামনে দিল। চামচ দিয়ে খেতে যাবে, কিন্তু চামচ ধরতে পারছে না। হাতের কাটা স্থান দীর্ঘ সময় অযত্নের কারণে তাতে ফুলে দগদগে ক্ষত হয়ে গেছে। চামচ ধরার জন্য হাতের তালু ভাঁজ করতে পারছে না, কারণ আঙ্গুল ও তালু বরাবর কেটেছে। ইমা শানের হাতটা দেখে কপাল ভাঁজ করে ফেলে জিজ্ঞেস করে, অনেকটা কেটে গেছে, ওষুধ লাগাননি? যদিও আমার হক নেই, তবুও জিজ্ঞেস করছি। এত অসচেতন কেন আপনি? হাত কেটে কি অবস্থাটাই না করেছেন। এ আর কি, এই সামান্য ক্ষতে শানের কিছু হয় না। তুমি যাও, রুমে গিয়ে রেস্ট নাও, আমি খেয়ে হসপিটালে চলে যাব। শানের এমন অনুভূতিহীন কথা ইমাকে প্রভাবিত করে। শান বহু কষ্টে চামচে খাবার তুলে মুখে দিচ্ছে। এটা ইমার মানবিক মনে বাদ ছাড়ছে, তাই তো সে সব ভুলে মানবিকতা দেখিয়ে ফেলে। দিন, আমি খাইয়ে দিচ্ছি। ইমার কথায় শান বিস্মিত চোখে তাকিয়ে রয়। ইমা নিজেই অস্বস্তিতে পড়ে যায় এ কথা বলে, মাথা হেট করে চুপচাপ বসে থাকে লজ্জায়। শান ইমার চেহারায় অস্বস্তি দেখে বলে, থ্যাঙ্কস, বাট আমি পারবো। ইমা চুপচাপ উঠে রুমে চলে আসে। চোখ বন্ধ করে দাঁত কামড়ে বালিশে মুখ লুকায়, এমন কথা বলে ফেলায়। শান খেয়ে রুমে আসে। ইমা তখন নিচে সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখতে থাকে। শান কাপড় পাল্টে রেডি হয়ে নিচে নামে। ইমাকে রান্নাঘরে কাজ করতে দেখে দরজার কাছে এসে বলে, আমি যাচ্ছি, তুমি সদর দরজা বন্ধ করে দাও। এ কথা বলার প্রয়োজন ছিল না, তবুও শান বলল। মন চাচ্ছিল ইমাকে কিছু বলতে, কি বলবে ভেবে না পেয়ে এটাই বলে ফেলল। শানকে রান্নাঘরে দেখে ইমা লজ্জায় মাথা নত করে দাঁড়িয়ে ঘাড় নাড়িয়ে আচ্ছা বলে। শান ঘুরে দাঁড়িয়ে বাইরে চলে যায়। ইমা দরজার আড়াল থেকে শানকে চলে যেতে দেখে দরজা বন্ধ করে রুমে চলে আসে। ঘুম হবে না জেনেও শুয়ে পড়ে। মধ্যরাতে উঠে তাহাজ্জুদ আদায় করে সানার সুস্থতার জন্য। ফজর পড়ে ইমার চোখে ঘুম নেমে আসে। কতক্ষণ ঘুমিয়েছিল জানে না। দরজার শব্দ হওয়ার আওয়াজে চোখ মেলে কে জিজ্ঞেস করলে চুমকি জবাব দেয়। ইমা ভেতরে আসতে বললে চুমকি ভেতরে এসে মাথা নত করে বলে, ম্যাডাম দুপুর হতে চললো, আপনি ব্রেকফাস্ট করবেন না? ইমা তড়িঘড়ি করে বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে নেয়। চুমকির সাথে নিচে এসে ব্রেকফাস্ট সেরে রান্নার কাজে হাত লাগায়। সবার জন্য রান্না করে, হাসপাতালেও খাবার পাঠায় ড্রাইভারকে দিয়ে। গোসল সেরে নামাজ পড়ে ইরাকে কল করে সব খোঁজ খবর জানে। এভাবেই 6 থেকে 7 দিন কেটে যায়। শানের সাথে একদিন ইমার দেখা সাক্ষাৎও হয়নি। শান বাড়ি আসেনি। ড্রাইভার শানের কাপড় সহ আনুষঙ্গিক জিনিসপত্র নিয়ে গেছে হাসপাতালে। 8 দিনের দিন সানাকে ডিসচার্জ করা হয়, কিন্তু সানাকে এখানে আনা হয় না। শান ওকে নিয়ে সাবার খামার বাড়িতে নিয়ে যায়। সারাক্ষণ বোনকে নিয়েই থাকবে সে। তাছাড়া খামার বাড়ির পরিবেশটা গ্রামীণ আবহাওয়ার বলে সানার মন ভালো হবে ভেবেই ডাক্তারের পরামর্শে শান বোনকে নিয়ে ওখানে গেছে। খান মঞ্জিলের পরিবেশ এখন কিছুটা ভালোবাসার মন থেকে দুশ্চিন্তার বোঝা কিছুটা হলেও হালকা হয়েছে। ইমার মনও আগের থেকে কিছুটা ভালো, কারণ অহন মা চাচিদের সাথে যোগাযোগ করতে পারছে সে। অহন কাল আসবে শুনে ইমার খুশির অন্ত নেই। ভাইকে এতদিন পর কাছে পাবে, সেই খুশিতে ইমার দিন কেটেছে আজ। আকাশে কড়া রৌদ্রের খেলা, গাছে গাছে আম্র মুকুলে ভরে উঠেছে। বাতাসে মিশে গেছে সে গন্ধ। ঋতু পরিবর্তনের এই ধারা মানুষের অবচেতন মনেও প্রভাব ফেলে। ইমা ব্যালকনিতে দাঁড়িয়ে জ্যৈষ্ঠের আগমনী শ্বাস দুচোখ ভরে উপলব্ধি করছিল। ইমার পছন্দের ঋতু ফাল্গুন, তবুও সব ঋতুর বৈচিত্র্যময় সৌন্দর্য ইমার হৃদয় হরণ করে, বিমুগ্ধ করে, দুচোখে সতেজতায় ভরিয়ে তোলে। কখন সোনার রোদ নিভে গেছে, অবিরল সুপরির সারি আধারে যেতেছে ডুবে,
প্রান্তরে পার থেকে গরম বাতাস ক্ষুদিত চিলের মতো চৈত্রের এ অন্ধকার ফেলিতেছে শ্বাস। কোন চৈত্রে চলে গেছে সেই মেয়ে, আসিবে না করে গেছে আরই। শীঘ্রই গাছের পাশে একাকী দাঁড়িয়ে আজ বলতে কি পারি, কোথাও সে নাই এই পৃথিবীতে। তাহার শরীর থেকে শ্বাস ঝরে গেছে বলে তারে ভুলে গেছে নক্ষত্রের অসীম আকাশ। কোথাও সে নাই আর, পাবো না কো তারে কোনো পৃথিবী নেই আরই। অহনের গলায় জীবানন্দের রচিত কবিতাংশের কিছু চরণ শুনে ইমা ব্যালকনি থেকে ছুটে এসে ভাইকে জড়িয়ে ধরে। চোখের কোণে খুশি অভিমানের মিশ্রিত জল গড়ায়। অহন বোনকে দুহাতে জড়িয়ে ইমার কপালে চুমু দেয়। ইমা মুখ উঁচিয়ে অবোধ বালিকার মতো অশ্রুসিক্ত চোখে বলে,